পংক্তিটি আমি আনলাম হচ্ছে নির্মল কথাটাকে তুলে ধরবার জন্য। হ্যাঁ, এটা নির্মল বিদ্যালয় সপ্তাহ যেটা আমরা পালন করছি, এবং সেই উপলক্ষেই আমাদের এখানে সমবেত হওয়া। নির্মল কথার অর্থ হচ্ছে মল মুক্ত, পরিচ্ছন্ন। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা পরিচ্ছন্নতা, পরিষ্কার, নিটনেস, ক্লিনলিনেস, এই সমস্ত কিছুর সঙ্গে যায় এই কথাটা। কিন্তু শুধু পরিষ্কার হলে হবে না, তার সঙ্গে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে, এবং তার জন্য কি করণীয় সেটা কিন্তু একটু আগে রিমি দিদিমণি তার গানের মাধ্যমেই বলে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে যে নির্মল আমরা থাকবো, আমরা আমাদের পরিবেশকে নির্মল রাখবো, সেটা সত্য। তার সাথে আমরা সুস্থ থাকব, সেই অঙ্গীকারেই আমরা আবদ্ধ হয়েছি বা আবদ্ধ হতেই এখানে এসেছি। বারে বারে আমাদের এটা মনে করিয়ে দেওয়া হয় এবং আমরা তাই করি। কিন্তু এছাড়াও যেটা আমাদের অত্যন্ত আবশ্যক সেটা হচ্ছে নিরাপদ থাকা। সেই নিরাপত্তার অভাব হলে কিন্তু এগুলো কোনো কিছুই খাটবে না। তাই নিরাপদ থাকতে গেলে যেটা আমাদের দরকার, বিভিন্নভাবে যে সমস্ত দুর্যোগ, দুর্বিপাক, এসবের মধ্যে আমাদের মাঝে মধ্যে এসবের সম্মুখীন হতে হয়, সেগুলোকে আমরা কিভাবে মোকাবিলা করব সেই পদ্ধতি জানা, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমি বলবো ডিজাস্টার ম্যানেজমেন্ট অন প্রাইমারি লেভেল। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব বা নাটকের আঙ্গিকে দেখাতে চলেছি, সেগুলো হচ্ছে প্রাইমারি লেভেল, জাস্ট প্রাথমিক বিষয়গুলো আমাদের এখানে জানতে হবে। সাধারণত আমরা বিদ্যালয়ে এর আগেও ভূমিকম্প বা আর্থকোয়েক অথবা ফায়ার, আগুন, হঠাৎ করে আগুন লাগলে তুমি কিভাবে তার মোকাবিলা করবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তবে এবছর আমি আরও কিছু জিনিস সংযোজন করেছি এবং ধীরে ধীরে সেগুলো প্রকাশ করছি তোমাদের সামনে। প্রথমে আমাদের যে বিষয়ে আমরা আলোচনা করব এবং নাটকের আঙ্গিকে সেগুলো দেখানো হবে, সেটা হচ্ছে ভূমিকম্প বা আর্থকোয়েক। এবং আমরা দেখাতে চলেছি যে তোমরা যখন বিদ্যালয়ে ক্লাসরুমে আছো, সেই ক্লাসরুমে শিক্ষক মহাশয় ওই সময় উপস্থিত থাকতে পারেন কিংবা নাও থাকতে পারেন, এবং হঠাৎ করে ভূমিকম্প, যেটা বিগত এই 3-4 বছরে বারে বারে কিন্তু আমাদেরকে ভীষণভাবে ভুগিয়ে চলেছে। তো সেই জায়গাটায় আমরা কিভাবে ওই সময় আমাদের পদক্ষেপটা কি হবে সেই জিনিসটা আমাদের জানতেই হবে। আর সেটা জানবার জন্য তোমাদেরই স্কুলের বন্ধুরা, ভাইয়েরা এখানে উপস্থিত আছে এবং তারা সব কিছু করে দেখাবে। তারা তোমাদেরকে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যাল করে দেখাবে যে একটা ভূমিকম্পের সময় কি হতে পারে এবং তোমাদের মধ্যে কি ধরনের কমোশন বা মুভমেন্ট তখন কিন্তু সৃষ্টি হয় বা কি ভয়ের সঞ্চার হয়, যে ভয়টাকে তোমাদেরকে স্মার্টলি, বুদ্ধির মাধ্যমে, উইথ ইউর ইন্টেলিজেন্স, সেটাকে দূর করতে হবে। তা এর জন্য আমরা দুটো দৃশ্যের অবতারণা করতে চলেছি তোমাদের সামনে। প্রথম দৃশ্য, বলে রাখি এখন ভূমিকম্প হবে এবং ভূমিকম্প হলে ক্লাসরুমে কি করবে ছাত্ররা সেই জিনিসটাই কিন্তু দেখানো হচ্ছে। তোমরা তৈরি? প্রথম দৃশ্য, 1, 2, 3।
দ্বিতীয় দৃশ্য, 1 2 3। স্টপ। চলে যাও নিজের স্থানে বসো সবাই। আমরা দুটো দৃশ্য দেখলাম। প্রথম দৃশ্যে কি দেখা গেল, কি দেখলাম তপময়? ভূমিকম্প হচ্ছে। ওরা পড়লো কেন? হ্যাঁ, মাটি কাঁপছে এবং ওই সময় ওরা বের হওয়ার চেষ্টা করছে, তাই তো? বোঝা গেল? প্রথম দৃশ্যে দেখানো হলো ভূমিকম্পের সময় ওরা বের হতে যাচ্ছে ওই অবস্থায়, এবং ওদের পরিণতি কি হলো সেটা আমরা দেখতে পারলাম। এবং দ্বিতীয় দৃশ্যে কি হলো সেটাও আমরা দেখেছি, যে ওরা নিচে নেমে গেল। ভূমিকম্প যখন হচ্ছে তখন ওরা মাথাটাকে কভার করে নিল এবং বেঞ্চ ধরে নিল। এটা দেখাও তোমরা সবাইকে, ভালো করে দেখাও। হ্যাঁ, দেখো এখানে লেখা আছে ক্লাসরুম প্রিকশনস ফর আর্থকোয়েক। তিনটে স্টেপ, প্রথমে ড্রপ, দ্বিতীয় কভার, তৃতীয় হোল্ড। এটাই একমাত্র প্রাথমিকভাবে বাঁচার উপায় কিন্তু। হ্যাঁ, ড্রপ, কভার, হোল্ড। ড্রপ, ওরা বসে গেল নিচে, কভার করে নিল নিজেদেরকে এবং শক্ত করে বেঞ্চের পায়াগুলো ধরে নিল, যাতে করে বেঞ্চ যখন হেলছে কোনোভাবে যেন ওদের মাথায় বা কোথাও আঘাত না লাগে, সেই জন্য। তারপর কি হলো, তারপর কিন্তু যখন ভূমিকম্পটা থেমে গেল ক্ষণিকের জন্য, তখন ওরা লাইন করে নিজেদের মাথায় কিন্তু ব্যাগের কভার দিয়ে ওরা ক্লাসরুম থেকে বের হয়ে গেল। ঠিক আছে, ঠিক এটাই করণীয় হচ্ছে আমাদের স্কুল চলাকালীন আর্থকোয়েক, ভূমিকম্প আসলে পরে। এবার যে কথা বলবো, যে সকলের তো বাড়ি আছে, তাই তো? তা বাড়ির নিরাপত্তারও তো দরকার। তাহলে একটা জিনিস তোমরা মাথায় রেখো, সেটা হচ্ছে হ্যাজার্ড হান্টিং। এই টার্মটা আমি ইউজ করছি, হ্যাজার্ড হান্টিং। তার মানে কি, যে আমার বাড়িতে কোথা থেকে বিপদ আসতে পারে সেই জায়গাটা আগেই আমি কিন্তু ভালো করে দেখে নেব, বাড়িতে লক্ষ্য করব। যে ঘরে আমি আছি সেখানে ফটোটা কোথায় ঝোলানো আছে, সেখানে আলমারির ওপরে আলগাভাবে কোনো ফুলদানি বা কিছু আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব এবং দেখে কিন্তু আমরা সঠিকভাবে ব্যবস্থা নেব যে ওগুলোকে কিভাবে সরিয়ে রাখা যায় অথবা ফিক্স করে দেওয়া যায় কিনা। কেননা বাড়িতেও যদি সেই রকম কোনো আর্থকোয়েক বা ভূমিকম্প আসে, ওই অবস্থায় তোমরা আছো বা তোমাদের বাবা মা আছেন, তখন তোমরা কি করবে? হ্যাঁ, সেই জায়গার থেকে তোমরা কিভাবে বাঁচবে সেইটুকু শুধু আমরা করতে পারি। কেননা যদি কোনো বড় বিপর্যয় হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কেউ বাঁচাতে পারবে কিনা জানা নেই, কিন্তু আমাদের প্রিকশন হিসেবে, মানে আমাদের সতর্কতামূলক আমরা কি কি ব্যবস্থা আগে থেকে করে নিতে পারি, এটাই হচ্ছে বিপর্যয় মোকাবিলা। কেননা বিপর্যয়ের কোনো মোকাবিলা হয় না, এটা জানতে হবে। বিপর্যয়ের কোনো মোকাবিলা হয় না, এই টার্মটা নিয়ে আমার পার্টিকুলার আপত্তি আছে। বিপর্যয় মোকাবিলা, বিপর্যয় মোকাবিলা করা অত সহজ না, কারণ বিপর্যয় হয়ে গেলে তার মোকাবিলা হয় না। হ্যাঁ, তার আগেই কিছু আমাদেরকে, এটাকে বলছে প্রিপেয়ার্ডনেস, আমাদেরকে তৈরি থাকতে হবে যে এরকম তো হতে পারে, তখন আমাদের কি করণীয়। ঠিক আছে, এই বিষয়টা আলোচনা হয়ে গেল আর্থকোয়েক। এবার আমরা দেখব হঠাৎ করে আগুন লাগলে সেখানে তুমি নিজেকে কিভাবে রেস্কিউ করতে পারো, সেই জিনিসটা দেখব। চলে হ্যাঁ, লম্বা লম্বি
তুমি ওইদিকে চলে আসবে। দেখো, এবার তোমাদের সামনে একটা জিনিস দেখানো হচ্ছে, সেটা হচ্ছে যদি বাই চান্স কারো গায়ে আগুন লেগে যায় তখন সে কি করবে। তখন সামনে জল নেই, কেউ ওকে রেস্কিউ করার নেই, তার প্রাথমিক কর্তব্যটা কি হবে সেটা দেখানো হচ্ছে। তোমরা বসে পড়ো। তোমরা উঠছো কেন? বসো। দেখো, ওর গায়ে আগুন লাগানো হচ্ছে। এখন আগুন কিন্তু লাগানো হচ্ছে। হ্যাঁ, এই আগুনটা গ্রাফিক্স দ্বারা নির্মিত। স্টপ, ড্রপ, রোল। বোঝা গেল? কিছু বোঝা গেল তোমাদের কি করণীয়? এদিকে আসো দুজন। এখানে আমরা দেখাচ্ছি আগুন লেগেছে, কি করণীয়। তোমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে যেখানে মেঝে আছে, পাকা মেঝে, সেখানটার চেষ্টা করবে। বলছে থেমে যাও, দৌড়াদৌড়ি করো না অযথা। স্টপ, দেন ড্রপ, পড়ে যাও এবং গড়াগড়ি খাও মাটিতে বারে বারে। রোল, এটাকেই রোল বলা হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা উল্টো দিকটা ধরো। এবার দেখো, এখন তোমাদের আমি যেটা শেখাবো সেটা হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল। এটাকে বলা হচ্ছে ফায়ার ট্রায়াঙ্গেল অথবা কম্বাস্টিবল ট্রায়াঙ্গেল। সেটা কি? দেখো, আগুন, একটা আগুন এমনি জ্বলে না, এর জন্য তিনটে জিনিসের দরকার হয়, তিনটে কম্পোনেন্ট। একটির অভাব হলে কিন্তু আগুন জ্বলবে না, মাথায় রেখো। 1 হিট, 2 ফুয়েল অ্যান্ড 3 অক্সিজেন অর অক্সিডাইজিং এজেন্ট। এই তিনটের সংমিশ্রণে কিন্তু কোথাও একটা বার্নিং বা সেই ফায়ারটা এটা কিন্তু আসতে পারে, আগুনটা জ্বলতে পারে। এই জিনিসটা এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে তোমাদের দেখানো হলো। দেখে তোমরা জায়গায় যাও। ফায়ার সম্পর্কে তোমাদের কিছু বলছি। বিভিন্ন ক্লাসে বা শ্রেণীতে বিভক্ত বিভিন্ন ধরনের আগুন হতে পারে। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। আগুন যখন পেপার, কাগজ ইত্যাদি থেকে যখন আগুন ধরে, হ্যাঁ, তখন কিন্তু সেটা এ টাইপ। এবং ওই ওটা নিয়ে আসো তো, এক্সটিংগুইশারটা। বি লিকুইড। বি হচ্ছে লিকুইড, সি আছে গ্যাস, বিভিন্ন গ্যাস। এছাড়া ইলেকট্রিক ইকুইপমেন্টস, সেগুলোর থেকে বিভিন্ন তার ইত্যাদির থেকে তা বিভিন্ন ধরনের আগুন হয় এবং তার জন্য আলাদা আলাদা রকমের এক্সটিংগুইশার আছে। কোনোটা এ টাইপ, কোনোটা বি টাইপ, কোনোটা সি টাইপ, আবার কোনোটা এবিসি টাইপ। কেননা এক একটা এক্সটিংগুইশার তার ভেতরে কিন্তু এক এক ধরনের জিনিস থাকে। কোনোটাতে জল থাকে, কোনোটাতে তোমার ফোম থাকে, কোনোটাতে কার্বন ডাই অক্সাইড থাকে, আবার কোনোটাতে কিন্তু শুধুমাত্র ড্রাই কেমিক্যাল থাকে, ড্রাই কেমিক্যাল পাউডার। হ্যাঁ, তা এই যে তোমাদের সামনে যে এক্সটিংগুইশার রাখা হয়েছে এটা কিন্তু সব থেকে উপযোগী। এটাকে বলা হয় এবিসি টাইপ এক্সটিংগুইশার। এটা কিন্তু যে কোনো ধরনের আগুনকে নেভাতেই কিন্তু এটার ব্যবহার হয়। কেননা এক একটা টাইপের আগুনকে কিন্তু নেভাতে গেলে এক এক ধরনের এক্সটিংগুইশারের প্রয়োজনীয়তা আছে। বোঝা গেল? তা এটা যদিও তোমাদের এখানে কিছু করণীয় নেই, কিন্তু এই জ্ঞানটা তোমরা অর্জন করতে পারলে যে সব কিছু দিয়ে সব কিছু নেভানো যাবে না, এটা সম্ভব নয়। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলে রাখছি, যেটা হচ্ছে বাড়িতেই হোক বা স্কুলেই হোক, কোথাও দেখছো ওয়ারিংয়ের তার মানে যত্রতত্র যেমন তেমন ভাবে হ্যাঁ ঝুলে আছে, সেই সব জিনিস, সেই সব জায়গা থেকে নিজেদেরকে কিন্তু দূরে থাকতে হবে এবং বাকিদেরকেও অ্যালার্ট করতে হবে। অথবা ধরো রাস্তাঘাটে
কখনো বৃষ্টি হয়েছে, অত্যন্ত বৃষ্টি হয়েছে, জল জমে আছে এবং কোনো তার ওপর থেকে ঝুলে আছে, খুব সাবধান, ওখানে কিন্তু যাবে না। ইলেকট্রিকিউশনের কিন্তু মানে মারাত্মক রকম একটা চান্স থাকবে ওখানে। হ্যাঁ, সেই জন্য ওই সব জায়গায় নিজেও যাবে না, অন্যদেরকেও সতর্ক করবে যে ওখানে যেতে না। এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু প্রাথমিকভাবে এই জ্ঞানগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন দরকার, হ্যাঁ, তোমাদের নিজেদের রক্ষা করবার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস বলি, বাই চান্স অনেকের বাড়িতে সিলিন্ডার থাকে, তো সিলিন্ডারে কোনো কারণে আগুন যদি লেগে যায়, যার প্রমাণ আছে তোমাদেরই বিদ্যালয়ের মাস্টার মশাই, তোমাদের প্রিয় রাধারাম বাবু, ওনার বাড়িতে এই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। হ্যাঁ, ওনার সিলিন্ডারে আগুন ধরে গেছিল। তা এরকম তো হতেই পারে। তখন আমি কি করব? তখন আমি সিলিন্ডার নিয়ে নাচানাচি করব কি? নিশ্চয়ই না। হ্যাঁ, কেননা তখন সিলিন্ডারের কি পরিণতি হবে এবং আমার কি পরিণতি হবে, হ্যাঁ, তার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে? তা রাধাবাবুরও কিন্তু সেরকমই হয়েছিল। রাধাবাবু কি করবেন হতভম্ব হয়ে গেছিলেন। উনি কিংকর্তব্য বিমূঢ় তখন। হ্যাঁ, কি করণীয়? উনি লোক এনে যা হোক যেমন তেমন ভাবে সিলিন্ডার উঠিয়ে নিয়ে ওখানে আশেপাশে কোন পুকুর আছে সেখানে জাস্ট ওটাকে ফেলে দিয়ে আসলেন। হ্যাঁ, রাধাবাবু প্রচণ্ডভাবে বোকামির কাজ করেছিলেন ওই সময়। হ্যাঁ, এইসব সময় মানুষ বোকামিই করে, হয়তো আমি থাকলেও আমিই করতাম সেই বোকামিটা, কিন্তু এরকম করা কখনোই উচিত না। তাহলে তখন আমরা কি করব? প্রাথমিক একটা বিষয় আমি তোমাদের বলি, যদি সম্ভব হয় তখন ওই মুহূর্তে সিলিন্ডার জ্বলছে, তখন তোমরা একটা বেডশিট নিয়ে নিলে। বেডশিট তো সাধারণত বড়ই হয়। বেডশিট সাথে সাথে একটা বালতির জলের মধ্যে পুরো বেডশিটটা চুবিয়ে নাও। চুবিয়ে নিয়ে কি করবে? এসে সিলিন্ডারটাকে চারপাশ থেকে এরকম আর এরকম ভাবে ঘিরে দাও। আগুনটা কিন্তু নিভে যাবে। এটা কিন্তু 90% ক্ষেত্রে এটা হয়ে যাবে। কিন্তু এখানে বিষয় আছে, সিলিন্ডারটা কোথায় রাখা? কেননা যাদের বাড়িতে শেলফ থাকে সেখানে নিশ্চয়ই এইভাবে পেঁচিয়ে দিতে পারবে না, বা সিলিন্ডার নিয়ে টানাটানিও করতে পারবে না। সেই ক্ষেত্রে তো ভাই করার কিছু থাকবে না, তখন তোমাকে এসকেপ করতে হবে, পালিয়ে যাও। আর যদি সুযোগ থাকলো সিলিন্ডারের নব যদি ওই জায়গায় আগুন না থাকে, অ্যাটলিস্ট একটু সাহস করে জাস্ট নবটা বন্ধ করে দিয়ে বাইরে পালিয়ে যাও। এবং অবশ্যই ফায়ার ব্রিগেড, হ্যাঁ, ফায়ার ব্রিগেডকে কল করতেই হবে। 101 এই নম্বরটা সবাই মাথায় রাখবে, 101 ফায়ার ব্রিগেড। হ্যাঁ, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে গেলে যে কল সেন্টারের নাম্বার 100 আর এটা 101, এটা শুধু মাথায় রাখবে তোমরা। দেখো এখানে লেখা আছে ফার্স্ট এইড ট্রিটমেন্ট। এখন আমরা বিভিন্ন ঘটনা হতে পারে, সেই জায়গায় কিভাবে ফার্স্ট এইড দেবো, হ্যাঁ, সেই জিনিস নিয়েই কিন্তু এখন আবার কিন্তু সেই নাটকের আঙ্গিকে কিছু জিনিস দেখানো হচ্ছে তোমাদেরকে। এবং প্রথম সারিতে যেটা রেখেছি সেটা হচ্ছে হিট স্ট্রোক বা সানস্ট্রোক। হিট স্ট্রোক বা সানস্ট্রোক, তোমরা রোদের মধ্যে অনেকক্ষণ ধরে বাইরে আছো অথবা খেলাধুলো করছো নিজেদের মধ্যেই, হঠাৎ করে কেউ সেন্সলেস হয়ে পড়লো, সেই সময় তোমাদের কি করণীয় সেটা তোমরা দেখে নাও এবার নাটকের মাধ্যমে। গেট রেডি। দাঁড়িয়ে যাবি। ওরা কড়া রোদের মধ্যে খেলছে, আনকনসিয়াস হয়ে গেল।
জল দে জল দে এই জল দে জল দে জল দে জল দে ওর জ্ঞান ফিরছে না তো এখন কি করা যায় অ্যাম্বুলেন্সকে খবর দিতে লাগবে না না ওর বাড়ির লোক আগে বলুক তারপরে চলো উঠে পড়ো। এখানে কয়েকটা স্টেপ দেখানো হলো। খেলতে খেলতে একজন আনকনসিয়াস হয়ে পড়লো, আশেপাশে কেউ নেই বড়রা, ওদের প্রাথমিক যেটা করণীয় সেটা কি করবে, ওরা ওকে আগে একটা ছায়ায় নিয়ে আসবে। ওরা তাই করেছে, দেখলে তোমরা, ছায়ায় নিয়ে এসছে। নিয়ে আসার পর ওরা যেটা করেছে সেটা হচ্ছে ওর জামা কাপড়কে লুজ করে দেওয়া। ওরা বোতাম খুলে দিয়েছে, ওরা ওকে জাস্ট লুজ করে দিল এবং আশেপাশে কল থাকুক বা নিজেদের ওয়াটার বটল যদি থাকে সেখান থেকে জল নিয়ে ওরা চোখে মুখে জলের ঝাপটা দিয়েছে। এটা প্রাথমিকভাবে করে তারপরে ওরা গেল হচ্ছে ওর বাড়ির লোককে ডাকতে এবং তাদেরকে ইনফর্ম করতে যে অ্যাম্বুলেন্স ডাকা হোক, ওকে নিয়ে যাওয়া হোক প্রাথমিক হসপিটালে বা প্রাথমিক হাসপাতালে। এইটুকু তোমাদেরও জানা উচিত। সেরকম রাস্তায় বিচরণকারী কোনো লোকজনও যদি হঠাৎ করে পথচারী যদি এভাবে অসুস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রেও তোমরা এই কাজটি করতে পারো। এটা কিন্তু ফার্স্ট এইড, মাথায় রাখবে। আর বেশিক্ষণ নেই, একটুখানি ধৈর্য ধরে বসো, হয়ে যাবে। সাপে কাটা, স্নেক বাইট, অনেকেই জানো, অনেক কিছু জানো, বেশি কথা আমি এই ব্যাপারে বলবো না। স্নেক বাইট সাধারণত গ্রামগঞ্জে একটা মানে ওই একটা সকলের মধ্যে ধারণা থাকে যে ওঝা বৈদ্য এগুলোকে আমরা এর মাধ্যমেই এর ট্রিটমেন্ট হবে, তা কিন্তু করতে যেও না। সেটা করতে হবে তোমাদের ওই প্রাথমিক হাসপাতালে নিয়ে গিয়ে। হ্যাঁ, এখন এই বিষয়ে হচ্ছে সময়টা খুব গুরুত্বপূর্ণ, কত তাড়াতাড়ি তাকে নিয়ে যাওয়া যাবে সেটা, কেননা ওইখানে কিন্তু অ্যান্টিভেনম সিরাম থাকে, সেটা কিন্তু সেই ইনজেকশন দেওয়া হলে পরে কিন্তু যাকে সাপে কেটেছে তার বেঁচে যাওয়ার অধিকাংশ ক্ষেত্রেই সেই সম্ভাবনা থাকে। আর আরেকটা কথা বলি যে সাপে কাটলে পরে অনেকে বেশ একটা কড়া বাঁধনি ওখানে দিয়ে দেয়, তা কিন্তু দেবার নয়। ওখানে কিন্তু জোরে মানে বেশ কড়া একটা ফাঁস লাগিয়ে দেবে, তা করবে না। তোমরা লুজলি ওখানে একটা বাঁধনি দিতে পারো, যে বাঁধনিটা দিলে পরে কি হবে, যে লিম্ব বা অঙ্গে সাপ কেটেছে সেই লিম্বের মুভমেন্টটাকে তোমরা কমাতে পারবে বা কম রাখতে পারবে। জাস্ট এটার একটা ডেমো দেবো, দেখে নিচ্ছি কীভাবে। সাধারণত পায়েই ছবলটা মারে, হ্যাঁ, চাই না যে কাউকেই মারুক, তবু তোমরা দেখে নাও তখন কিভাবে তোমরা বাঁধবে। ব্যাগটা সরিয়ে গেল। দেখো ওকে সাপে কামড় দিয়েছে, হ্যাঁ, এখানে কিন্তু সত্যিকারের আমরা কোনো রকম জ্যান্ত সাপ আনিনি, এবং তোমাদের ধরে নিতে হবে টেলিভিশনে যা লেখা থাকে গ্রাফিক্স দ্বারা নির্মিত, এক্ষেত্রেও তাই। ওই যে গাছটি ব্যবহার করা হয়েছিল ওটাও গ্রাফিক্স দ্বারা নির্মিত ছিল। এরকম একটা কাঠের স্কেল বা কিছু একটা নেবে, ধরো ওর পায়ে কামড় দিয়েছে, এরকমভাবে রেখে এই দিকে একটা বাঁধুনি দেবে, হালকা, খুব শক্ত না, এবং জাস্ট এই লিম্বটাকে কিন্তু ওর মুভমেন্ট যাতে কম হয় সেই জন্য। এবং এই পাশে আরেকটা, ব্যাস এইটুকু তোমাদের করণীয়। তোমরা বসে যাও, বসে যাও, বসে যাও, উঠলে তো পেছনের ওরা দেখতে পারবেন, তোমরা বসো বসো, হ্যাঁ, বসে যাও। ঠিক এইটুকু তোমাদের করণীয়, আর কিচ্ছু করার নেই, আর কিচ্ছু কারণ নেই, বাকিটা ভাগ্যের হাতে। এবং এই ক্ষেত্রে যেটা হয় বলছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিষহীন সাপ কামড়ায়, কিন্তু তোমরা অনেকেই জানো না, ভাবছো বোধহয় আর থাকবো না, হ্যাঁ, এই ভয়েই কিন্তু হার্ট অ্যাটাক, এবং হার্ট অ্যাটাক হয়ে কিন্তু সাপের কামড়ের থেকে বড় কথা হচ্ছে হার্ট অ্যাটাকে মানুষ মারা যায় বেশি, মনে রেখো, এই কথাটা মনে রেখো। আর
এবার যেটা আরেকটা নতুন জিনিস তোমাদেরকে আমি শেয়ার করব, সেটা হচ্ছে, চলে যাবে দুজন তাড়াতাড়ি। ভালো করে দেখো, ভালো করে উপরে ধর। তোমরা বসে যাও, এই জিনিসটা একটু দেখে নাও। এই জিনিসটা প্রত্যেকে দেখা খুব জরুরি, কিন্তু এখানে যা দেখানো হচ্ছে একটা হেলা ফেলার জিনিস নয়। তোমরা প্লিজ কোঅপারেট করো। বসো সবাই, বসো বসো, বসে পড়ো। তোমরা অবাধ্য আচরণ করবে না, তোমরা বসো। এটা আমরা দেখাবো হচ্ছে সিপিআর, কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। যদি কোনো কারণে বাড়িতে কেউ আনকনসিয়াস পড়ে যায়, তুমি জানো না তার কি হয়েছে, তার হার্ট অ্যাটাক হতে পারে অথবা কার্ডিয়াক অ্যারেস্ট আসতে পারে, দুটোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যাই হোক না কেন, হৃদস্পন্দন কোনো কারণে বন্ধ হয়ে গেছে, থেমে গেছে, তখন তোমাদের প্রাথমিকভাবে কি করণীয় আমি তোমাদের ডেমো দিয়ে দেখাচ্ছি। ভালোভাবে দেখো, তোমাদের বন্ধু সে এখন কমপ্লিটলি আনকনসিয়াস। আমরা জানি না, অনেক জলে ঝাপটা দেওয়া হয়েছে, সে দেখো একবার দেখো, চুপচাপ দেখো। সে আমরা জানি না সে বেঁচে উঠবে কি উঠবে না, কিন্তু আমাদের একটা চেষ্টা করতে হবে অ্যাম্বুলেন্স আসা অবধি। এটা অ্যাম্বুলেন্স আসার আগ মুহূর্তে আমাদের কি করণীয় সেটা দেখে নাও। প্রত্যেকের বাড়িতে দিদিমণিদের, মাস্টারমশাইদের বলবো আপনারাও দেখুন, কেননা এগুলো জিনিস অনেক সময় আমাদের খেয়াল থাকে না, কিন্তু এগুলো করলে পরে কিন্তু আমরাও নিজেদেরকে কিছুটা হলেও বাঁচাতে পারি বা রক্ষা করতে পারি। প্রথমে যেটা করবে, আগে দেখে নেবে ওর মুখ বন্ধ আছে, ওর মুখটাকে একটু খোলার চেষ্টা করবে, দেখবে ভেতরে, মুখের ভেতরে কিছু আটকে আছে কিনা সেটাকে বের করে দেবে। হ্যাঁ, যদি না পারো একটু চামচ দিয়ে মুখটাকে ফাঁক করার চেষ্টা করবে। এই গ্যাপটা করাটা খুব জরুরি প্রথমত। দ্বিতীয়ত দেখো, এইরকম বাঁ হাতটা নিলে, ডান হাতটা নিয়ে এখানটায় ধরবে, এখানটায় বাঁ হাতটা নিয়ে, ঠিক আছে, এভাবে ধরবে। আর এই যে আমাদের বক্ষদেশ, রিব কেজ, এই রিব কেজের মাঝখানে এই যে লম্বালম্বি এই যে হাড়টির আছে বোন, এটাকে স্টারনাম বলা হয়, স্টারনাম। ঠিক এই এরিয়াতে তোমরা প্রেসার দেবে, এবং শুধু প্রেসার দিলে হবে না, তোমাদেরকে তার সঙ্গে ওর ব্রিদিংয়ের জন্য কিন্তু ওকে একটুখানি হেল্প করতে হবে। তাই জন্য তোমাদেরকে 30 বার এই প্রেসারটা কনস্ট্যান্ট দিয়ে যাওয়ার পর 2 বার মাউথ টু মাউথ কন্ট্যাক্ট করে সেখানে তোমাদের নিঃশ্বাস দিতে হবে। বোঝা গেল? শ্বাসটা ওখানে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, এবং এটা তোমাদেরকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে যতক্ষণ না ওর কোনো সেন্স আসছে। এবার আমি বলছি, স্টারনামে খুব জোরে তোমাদের এই অংশটা দিয়ে প্রেসার দিতে হবে, খুব জোরে। হ্যাঁ, তাতে করে যদি ওর এই ভেতর এখানটা যদি কোনো চিরও ধরে যায়, যাক, প্রাণে বাঁচার সম্ভাবনা থাকবে। ওটাকে পরবর্তীতে ঠিক করা যাবে। হ্যাঁ, কিন্তু তখন প্রেসারটা বেশ হাইলি দিতে থাকো, এবং দিতে দিতে কি হবে, হয়তো তোমার হাত মানে কোনোভাবে ক্লান্ত হয়ে গেছে, তুমি আর পারছো না, তখন বাড়ি আরেকজন দেবে সেই জিনিসটা। তাহলে এই জিনিসটা আমরা জাস্ট ওকে করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডেমোটা আমি এদিক থেকে দিচ্ছি, তোমরা দেখো। ঠিক এইভাবে আমি ধরলাম, দিয়ে 1 2 3 4 5 6 7 এভাবে 30 বার দেব। 30 বার দেওয়ার পরে মুখটা ওর ফাঁক করে, মাথাটাকে অল্প কাত করে, নাকটা দেখো, নাকের ছিদ্রটাকে এভাবে বুঝে নেবে, মুখটাকে ফাঁক করবে, এবং সেখানে যদি ন্যাকড়া থাকলো, এছাড়া খোলা মুখেও তোমরা করতে পারো, বাড়ির লোকই থাকবে, কোনো অসুবিধে হবে না। জাস্ট মাউথ টু মাউথ করলে, নাক ছেড়ে দিলে, মাথা নামিয়ে দিলে, আবার করতে থাকো কন্টিনিউয়াস এভাবে 30:2 এই রেশিওতে তোমরা এটা করতে থাকবে। তারপরে দেখা গেল যে বান্দা জেগে উঠলো। হ্যাঁ, দেন বাস তুমি ওর কাছে তখন দেবদূত, ঠিক আছে, হ্যাঁ, যে বাঁচিয়ে দিলি ভাই আমায় বলে জড়িয়ে ধরলো। ওকে, ঠিক আছে। সব থেকে বড় কথা মনে রাখবে যে যেই বিপর্যয় আসুক না কেন, আমাদের মাথাকে ঠান্ডা রাখতে হবে।
মাথা ঠান্ডা রাখতে হবে এবং ভয় পেলে চলবে না। তাই জন্য তখন কিন্তু ওই ঈশ্বরের কাছে প্রার্থনা নয়, হ্যাঁ তখন কি করতে হবে? রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ভয় পেলে চলবে না। রাইট? ক্লিয়ার? তাহলে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি।